ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা পাল রাজবংশ সম্পর্কে জানব। এটি মূলত আদি মধ্যযুগের ইতিহাস। সেই সময়ে আমরা বাংলায় পাল এবং সেন রাজবংশ দেখেছিলাম এবং তাদের ইতিহাসে আজকে আমরা জানব। শশাঙ্কের মারা যাওয়ার পর যেহেতু তার কোনো উত্তরাধিকারী ছিল না, তাই সে সময় দেখা গিয়েছিল যে বাংলায় একটা অরাজকতার সৃষ্টি হয়েছিল। মানে কোনো স্থায়ীভাবে কোনো শাসক ছিল না। কিছু সময়ের জন্য এক রাজবংশ আবার কিছু সময় পর অন্য রাজবংশের শাসনের অধীন চলে গিয়েছিল। অর্থাৎ বাংলা দেখা গিয়েছিল বিভিন্ন রাজবংশের শাসনের অধীন চলে গিয়েছিল বিভিন্ন সময়ে, যার ফলস্বরূপ দেখা যাচ্ছে যে এই সময় আমরা মৎস্যর ন্যায় এই শব্দটা পাই। তো বাংলায় মৎস্যর ন্যায় তথা অরাজকতার পরিস্থিতি অবসান ঘটিয়ে দেখা যায় শেষ পর্যন্ত অষ্টম শতকের মধ্যভাগ থেকে দেখা যাচ্ছে যে গোপাল কর্তৃক পাল বংশের শাসন শুরু হয়। গোপাল ছিল প্রথম শাসক যাকে জনগণ নির্বাচন করেছিল। যেমন দেখো, বর্তমান সময়ে আমরা সরকারকে যেমন ভোট দিয়ে নির্বাচন করি, ঠিক সেরকম দেখা গেছিল গোপালও জনগণের দ্বারা নির্বাচিত হয়েছিল। মৎস্যন্যায় মানে হচ্ছে যখন ধরো কোনো একটা দেশে কোনো একটা রাজ্যে যখন স্থায়ী কোনো শাসকের অভাব থাকে এবং তখন দেখা যাচ্ছে যেমন ধরো পুকুরে বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে নেয়, ঠিক সেরকম দেখা গেছিল বাংলার পরিস্থিতি হয়েছিল। যদি ধরো একটা রাজবংশ থাকে বা একজন যদি ধরো উল্লেখযোগ্য শাসক থাকে, তাহলে যেভাবে নিয়ন্ত্রণ করে অঞ্চলটাকে, কিন্তু দেখা যায় কিছু সময় পর পরে যদি সেটা যদি চলে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সমাজটা দেখা যাচ্ছে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তো সেটাকেই বলা হয়েছে মৎস্যর ন্যায়। তো এরপর দেখবে যে অষ্টম শতক থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত মূলত 400 বছর আমরা দেখতে পাই বাংলা, বিহার এই অঞ্চলে দেখা গেছিল পাল রাজবংশের শাসনকার্য চলেছিল। এবং এই সময় দেখা যায় যে দ্বাদশ শতকের মধ্যভাগ পর্যন্ত নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বাংলায় এবং বিহারে পাল শাসন চলছিল। পালদের সম্পর্কে আমাদেরকে জানতে যে সমস্ত উপাদান সাহায্য করে তার মধ্যে রয়েছে ধর্মপালের খালিমপুর তাম্র শাসন, যেটা ধর্মপালের রাজত্বের 32 বছর মানে 32 বছরে লেখা হয়েছিল। এছাড়া রয়েছে দেবপালের মুঙ্গেরের তাম্র শাসন, নালন্দার তাম্র শাসন। তাম্র শাসন মানে হচ্ছে তামার পাত, তামা সেটার উপরে লেখা হতো, সেটাকে বলা হয় তাম্র শাসন। মহেন্দ্র পাল দেবের জগজ্জীবনপুর তাম্র শাসন, নারায়ণ পালের ভাগলপুর তাম্র শাসন। এছাড়া রয়েছে বাদল স্তম্ভলে এবং প্রথম মহির পালের বানগড় তাম্র শাসন। সাহিত্যিক উপাদানের মধ্যে যেমন ধরো সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত এবং হরিভদ্রের রয়েছে অষ্ট শ্রায়স্মিকা প্রজ্ঞা পারমিতায় এই গ্রন্থটি। এখন আমরা পাল বংশ সম্পর্কে জানবো। তো গোপাল দেখা গেছিল 750 থেকে 775 বছর শাসন করেছিল এবং দেখা যায় যে ধর্মপালে যেটা খালিদপুর ত্রাম্য শাসন, সেখানে লেখা আছে যে ধর্মপালের বংশের পরিচয় বলতে গিয়ে তিনি বলেন যে তার পিতা গোপাল পিতামহ দৈত্য বিষ্ণু ও প্রপিতামহ ব্যাপটের নাম উল্লেখ করে। তাহলে এখানে দেখো তার পিতার নাম পিতামহ এবং প্রপিতামহ তাদের নাম উল্লেখ রয়েছে কোথায়? খালিমপুর ত্রাম্য শাসনে। এবং এই ত্রাম্য শাসন থেকে বোঝা যাচ্ছে যে মৎস্যর ন্যায় অর্থাৎ অরাজকতার অবস্থায় দেশকে রক্ষা করেছিলেন ধর্মপালের পিতা এবং এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কে? গোপাল। সন্ধ্যাকর নন্দী যেটা রামচরিত কাব্য রয়েছে, সেখানে আমরা বরেন্দ্র ভূমি বা উত্তরবঙ্গকে পালদের জনভূমি বলা হয়েছে, মানে যেটাকে বলা হয় পিতৃভূমি বা জন্মভূমি। এবং দেখা যায় যে পালদের কর্তৃত রাজ্য যেটা রয়েছে বরেন্দ্রী বা যেটাকে বলা হয় পুণ্ড্রবর্ধন, যেটা উত্তরবঙ্গে রয়েছে। গোপাল দেখা গেছিল যে শাসক হিসাবে নির্বাচিত হন বাঙালে। এখন আমরা দেখব ধর্মপালের শাসনকার্য। তিনি দেখা গেছিলেন পরমেশ্বর, পরম ভট্ট, মহারাজাধিরাজ ও বিক্রমশীল এই উপাধিগুলো নিয়েছিল। দেখো বিক্রমশীল যে মহাবিহারটা রয়েছে সেটা ধর্মপাল প্রতিষ্ঠা করেছিল, তাহলে তিনি তার নাম অনুযায়ী সেই মহাবিহারের নাম বিক্রমশীল দিয়েছিলেন। বিক্রমশিলা যেটা আমরা বলি, বিক্রমশিলা মহাবিহার। এবার দেখা যাচ্ছে যে তার দ্বারা স্থাপিত দুটি বিহার, একটা হচ্ছে অদন্তপুরী আর একটা হচ্ছে সোমপুরী, আর একটা হচ্ছে বিক্রমশীল। দেখো এটা মহাবিহার, তাহলে এটা হচ্ছে বিহার আর এটা হচ্ছে মহাবিহার। তাহলে বিহার মানে হচ্ছে যেখানে বৌদ্ধ যারা ভিক্ষুণী রয়েছে তারা থাকতো এখানে, আর মহাবিহার যেখানে দেখা যেত যে পড়াশোনা এগুলো করা হতো, সেটা হচ্ছে মহাবিহার। এবারে আছে যে সোরলে দেখা গেছে ধর্মপালকে উত্তর পথস্বামী হিসাবে অভিহিত করেছেন এবং তার বিখ্যাত সেনাপতি ছিলেন বাঘপাল। তাহলে তার বিখ্যাত সেনাপতি হচ্ছে বাঘপাল।
এবং প্রধানমন্ত্রী ছিলেন গর্গ। ধর্মপালের সময় আমরা দেখি যে উত্তর ভারতে এ সময় কনৌজকে কেন্দ্র করে শক্তির সংগ্রাম চলেছিল, তাতে অংশগ্রহণ করেছিল। তাহলে এখানে দেখা গেছিল পাল, তারপরে রয়েছে রাষ্ট্রকূট, রাষ্ট্রকূট আর একটা ছিল গুর্জর প্রতিহার, অর্থাৎ প্রতিহার বংশ। তাহলে গুর্জর যে প্রতিহার বংশ, এটা দেখা গেছিল যেটাই এই যুদ্ধতে যুক্ত হয়েছিল। তো ধর্মপাল দেখা গেছিল যে এই যে শক্তির সংগ্রাম, তাতে তিনিও অংশগ্রহণ করেছিল। আর কৌনজের গুরুত্ব কখন বৃদ্ধি পেয়েছিল? যখন দেখা গেছিল হর্ষবর্ধন দেখো থানেশ্বর আর কৌনজ দুটোকে নিয়ে কি করেছিল, শাসন কার্য শুরু করেছিল, এবং কৌনজকে করেছিল রাজধানী। তাহলে কৌনজের গুরুত্ব ছিল, তাহলে কৌনজ হবে কার? তাহলে সেটা নিয়ে দেখা গেছিল যে শক্তি সংগ্রাম ঘটেছিল। এরপরে আসে দেবপাল। দেবপাল দেখা যাচ্ছে যে পাল বংশের শ্রেষ্ঠ রাজা, সুমাত্রার শালন্দ বংশীয় রাজা বালপুত্র দেব দেবপালের কাছে দূত প্রেরণ করেছিল এবং নালন্দার বৌদ্ধবিহার প্রতিষ্ঠার জন্য। তাহলে সুমাত্রার শৈলবংশীয় রাজা বলপুত্র দেব দেবপালের কাছে দূত প্রেরণ করেছিলেন নালন্দার বৌদ্ধ মঠ প্রতিষ্ঠার জন্য। তাহলে নালন্দা যে ইউনিভার্সিটিটা ছিল মহাবিহার, সেটা তো আমরা জানি যে গুপ্ত যুগে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং পালদের সময় সেটার পৃষ্ঠপোষকতা পালরা সেই জায়গাটার পৃষ্ঠপোষকতা করেছিল। তো সেইখানে দেখা গেছিল যে বৌদ্ধ মঠ, এটা প্রতিষ্ঠার জন্য দেখা গেছিল দূত প্রেরণ করেছিলেন। নেপালের দ্বাদশ স্তম্ভলিপি থেকে আমরা, তাহলে দ্বাদশ স্তম্ভলিপিতে উত্তর ভারতীয় অধীশ্বর বলা হয়েছে। কাকে বলা হয়েছে? দেবপালকে। এবং দেবপালের দুজন মন্ত্রী, একটা ছিল দর্ভপাণি আর একটা ছিল পৈত্র, যেটার নাম যারা হচ্ছে কেদার মিশ্র। দেবপালের পর দেখা যাচ্ছে যে পালদের ক্ষমতা ধীরে ধীরে মানে কমতে শুরু করে, কারণ দাক্ষিণাত্যে এই সময় দেখা যায় রাষ্ট্রকূট, পশ্চিম ভারতে গুর্জর প্রতিহার এবং উড়িষ্যার শাসকরা নবম শতকে দেখা যায় বাংলা এবং বিহারের অনেক এলাকা জয় করেছিল। এখন আমরা প্রথম মহিপালের শাসনকাল সম্পর্কে জানবো। দেখো, পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল, কিন্তু একটা খারাপ পরিস্থিতি হয়ে গেছিল। চারদিকে দেখা যাচ্ছে সংঘর্ষ দেখা যাচ্ছিল আঞ্চলিক শক্তির মধ্যে, বাংলার বহু অঞ্চল তারা নিয়ে নিয়েছিল। তো প্রথম মহিপাল কি করেছিল, তাকে বলা হয় পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা। কারণ যখন প্রতিবেশী রাজ্যগুলো আক্রমণে পাল সাম্রাজ্য প্রায় ভেঙে পড়েছিল, তখন দেখা যাচ্ছে যে প্রথম মহিপাল সমগ্র আক্রমণকারীদের প্রতিহত করে এবং গোটা বাংলাদেশ এবং উত্তর ও দক্ষিণ বিহারকে পুনরুদ্ধার করে, যার জন্য যেহেতু ধরো পাল যে সাম্রাজ্যটাকে সেটাকে আবার পুনর্জীবিত করেছিল, যার জন্য তাকে দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। এছাড়া প্রথম মহিপালের রাজত্বকালে দেখা যায় চোল আক্রমণ, যেটা রাজেন্দ্র চোল করেছিল, এবং রাজেন্দ্র চোল উপাধি নিয়েছিল গঙ্গাই কোন্ড। তাহলে রাজেন্দ্র চোল দেখা গেছিল যে তার তিনি তো দক্ষিণ ভারতে ছিলেন, চোল সাম্রাজ্যের রাজা। তো রাজেন্দ্র চোল দেখা গেছিল যে সে সময় আহ বাংলায় আক্রমণ করেছিল এবং তারপরে তিনি গঙ্গাই কোন্ড এটা উপাধি নিয়েছিলেন। তার রাজত্বের শেষ দিকে দেখা যায় গাঙ্গেয় দেব কালচুরির নেতৃত্বে কালচুরি আক্রমণ হয়েছিল। এরপর আমরা দেখব দ্বিতীয় মহিপাল। দ্বিতীয় মহিপালের সময় আমরা কৈবর্ত বিদ্রোহ দেখেছিলাম। কৈবর্ত এরা আসলে ছিল মাঝি বা জেলে। তো প্রথম পাল রাজা দেখা যায় দ্বিতীয় মহিপালের আমলে উত্তরবঙ্গে সামন্ত রাজ ছিল দিব্য বা দিবক বিদ্রোহ ঘোষণা করেছিল, এবং দ্বিতীয় মহিপাল যখন দেখা যায় সেই বিদ্রোহ দমন করতে যায়, তখন দেখা যায় তিনি পরাজিত এবং নিহত হন। এবং দেখা যায় যে কৈবর্তরা তারা একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিল, এবং পালদের রাজধানী মানে পালদের যেটা আদি বাসস্থান ছিল বরেন্দ্র, সেই অঞ্চলটা দেখা গেছিল তারা নিয়ে নিয়েছিল বরেন্দ্র। বরেন্দ্র তো দৈব জাতিতে কৈবর্ত ছিল, যার জন্য তাদের বিদ্রোহকে কৈবর্ত বিদ্রোহ বলা হয়। তারা সম্ভবত নৌকার মাঝি বা জেলে ছিল। রাজা রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। তিনি রামচরিত গ্রন্থ থেকে এই বিদ্রোহ সম্পর্কে আমরা জানতে পারি, যেখানে দেখা যায় যে উত্তরবঙ্গের সামন্ত রাজা ও জাতিতে বর্গীয় দেখা যাচ্ছে। তাহলে নিম্ন বর্ণীয় কৈবর্ত দৈব পাল শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে, এবং রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দী কৈবর্ত বিদ্রোহকে অপবৃত্ত ধর্ম বিপ্লব বলে অভিহিত করেন। তো এই যে বিদ্রোহটা হয়েছিল সেটার তিনজন নেতা ছিল, একটা ছিল দিব্য, একটা ছিল রুদ্রক, আর একটা হচ্ছে ভীম। মহিপালের শাসনকালে দেখা যায় যে দিব্য ছিল পাল রাষ্ট্রের কর্মচারী। এবার যখন দেখা যাচ্ছে পালদের দুর্বলতার সুযোগে তিনি বিদ্রোহ করেছিল, এবার বিদ্রোহটা যখন দমন করতে গেল তখন দ্বিতীয় মহিপাল মারা গেলেন, এবং তারপরে দেখা যাচ্ছে যে দিব্য বরেন্দ্র দখল করে এবং সেখানে রাজা হয়ে বসে। এবং এ সময় দেখা যায় যে এই বিদ্রোহ কত বড় আকার ধারণ করেছিল বা দিব্যের কতজন সামন্ত যোগ দিয়েছিল সে বিষয়ে সেরকম কোনো জানা যায়নি। এবার মহিপালের ছোট ভাই ছিল রামপাল, দিব্যকে দমন করতে এবং বরেন্দ্র উদ্ধার করতে চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। তখন তিনি কি করলেন যে
তখন দেখা যাচ্ছে যে কৈবর্ত রাজা ভীমও জনপ্রিয় শাসক ছিলেন এবং সে সময় দেখা যাচ্ছে যে পাল রাজাদের শাসন উত্তর বিহার এবং উত্তর পশ্চিম যেটা বাংলার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে এবং রামপাল তখন বাংলা এবং বিহারের বিভিন্ন সামন্ত নায়কদের সাহায্য নিয়ে ভীমকে পরাজিত করে এবং হত্যা করে। এরপর দেখা যাচ্ছে যে তিনি বরেন্দ্র সহ বাংলার কামরূপ এবং উড়িষ্যার একাংশ পাল শাসন প্রতিষ্ঠা করে এবং বরেন্দ্র অঞ্চলে যেটা রামাবতী নগর সেটা রামপালের রাজধানী স্থাপিত হয় এবং কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায় রামচরিত কাব্য থেকে। রামপাল যার কথা আমরা দেখলাম যে কিভাবে তারা পালদের আদি নিবাস যেটা জায়গা ছিল সেটা উদ্ধার করেছিলেন তিনি। তো রামপাল দেখা যাচ্ছে কৈবর্ত বিদ্রোহ দমন করে বরেন্দ্রী যেটা উত্তরবঙ্গে রয়েছে সেটা পুনরুদ্ধার করেছিলেন। এ সময় দেখবে আমরা পাল যুগে দেখতে পাই দীপঙ্কর সিগান। তার সম্পর্কে আমরা জানবো যে ভারত এবং বহির ভারতের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার অন্যতম উদাহরণ হচ্ছে দীপঙ্কর সিগান। তিনি দেখা গেছে যে বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সব থেকে বিখ্যাত ছিল এবং তার জন্ম হয়েছিল বাঙালে যেটা হচ্ছে বিক্রমপুর বা বজ্রযোগিনী গ্রামে এবং তার আসল নাম হচ্ছে অতীশ, পণ্ডিত অতীশ। তো তিনি যেহেতু ধরো ব্রাহ্মণ মতবাদে বিশ্বাসী ছিল না তার জন্য তার যে জায়গাটা মানে তার যে ভিটে মাটি সেটাকে আজও নাস্তিক পণ্ডিতের ভিটে বলা হয় এবং অদন্তিপুরী যেটা বিহার রয়েছে সেখানে আচার্য শিলরক্ষিতের কাছে তিনি দীক্ষিত হন এবং তারপরে তিনি দীপঙ্কর সিগান নামে পরিচিত হন। তিনি সম্ভবত বিক্রমশীল, অদন্তপুরী, সোমপুরী মহাবিহারের আচার্য এবং অধ্যক্ষ ছিলেন এবং তিব্বতের রাজা ছিলেন গ্রাম প্রভের। তার অনুরোধে দেখা যাচ্ছে যে তিনি দুর্গম হিমালয় অতিক্রমণ করে তিব্বতে যান এবং সেখানে তিনি মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন এবং তার চেষ্টায় দেখা যাচ্ছে যে তিব্বতে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয়। বহু সংস্কৃত গ্রন্থ তিনি ভাট ভাষায় অনুবাদ করেছিলেন। সংস্কৃত গ্রন্থ মানে বৌদ্ধ গ্রন্থগুলো প্রথমে পালি ভাষায় লেখা হতো, পালি ভাষায়। পরবর্তী সময় দেখবে যে কুষাণদের পর কুষাণরা যখন শাসন কার্য করছিল তারপর থেকে সংস্কৃত ভাষায় লিখিত শুরু হয়। তাহলে সংস্কৃত ভাষায় দেখা যায় বহু গ্রন্থ থাকে। সে সংস্কৃত থেকে ভাট ভাষায় অনুবাদ করেছিল। তাহলে তিব্বতীয় ভাষা কি ভাট। এবং যদিও দেখা যাচ্ছে যে তার সংস্কৃত লেখাগুলো না পাওয়া গেল তিব্বতী ভাষার যেগুলো অনুবাদ সেগুলো পাওয়া গেছে এবং তাকে বুদ্ধের অবতার বলা হয়। তিব্বতের রাজধানী লাসার কাছেই তার সমাধি পবিত্র তীর্থক্ষেত্র। এরপরে আমরা দেখব যে পাল যুগের বিখ্যাত চিকিৎসকের মধ্যে ছিল চক্রপাণি দত্ত এবং তার গ্রন্থ হচ্ছে চিকিৎসা সার সংগ্রহ এবং শব্দ চন্দ্রিকা। এছাড়া বঙ্গসেন এবং সুরসেন নামেও চিকিৎসা বিজ্ঞানের কথা আমরা জানতে পারি। বঙ্গসেনের রচিত হচ্ছে চিকিৎসা সার গ্রন্থ এবং সুরসেনের রচিত হচ্ছে শব্দ প্রদীপ। পাল যুগে যদি স্থাপত্য দেখো তাহলে দেখো এ সময় পাহাড়পুরের মন্দির, বিক্রমশিলা মহাবিহার, এছাড়া ভাস্কর্য হলেন বিদপাল এবং ধীমান। তাহলে বিখ্যাত ভাস্কর হচ্ছেন বীরপাল ও ধীমান। এ সময় যদি আমরা সমাজ এবং সংস্কৃতি দেখি তাহলে আনুমানিক 800 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে মাগধী যেটা অপভ্রংশ ভাষার গৌড়বঙ্গীয় রূপ ধীরে ধীরে প্রাচীন বাংলার জন্ম দেয় এবং সেটাই ছিল সাধারণ এবং নিরক্ষর মানুষের ভাষা। এ সময় দেখো যে সাহিত্য, ব্যাকরণ, ধর্ম, দর্শন, চিকিৎসা, স্বাস্থ্য এগুলো সংস্কৃতেই লেখা হতো এবং শিক্ষিত এবং পণ্ডিত এবং উঁচু সমাজের মানুষের মধ্যে প্রচলিত ছিল। দেখো সংস্কৃত ভাষা আসলে ব্যবহার হচ্ছে তো সংস্কৃত যারা ধনী ব্যক্তি তারাই এটা ব্যবহার করতো, সাধারণ মানুষ কিন্তু সংস্কৃত ব্যবহার করতো না। সন্ধ্যাকর নন্দী যেটা রামচরিত বা চক্রপাণি দত্তের যেটা চিকিৎসা সার গ্রন্থ এগুলো কিন্তু প্রত্যেকটাই সংস্কৃত ভাষায় লেখা। এখন আমরা রামচরিত যেটা রয়েছে সন্ধ্যাকর নন্দী তাই সেটা সম্পর্কে জানবো। যেখানে দেখা যাচ্ছে যে সন্ধ্যাকর নন্দী পাল রাজা রামপালের ছেলে ছিল মদল পাল। সে সময় দেখা গেছিল যে তার রাজত্বকালে রামচরিত কাব্যগ্রন্থটি লিখেছিল। তাহলে ঘটনাটি ঘটেছিল কোন সময়? দ্বিতীয় মহিপালের সময়। আর এই যে ধরো রামচরিত যেটা কাব্য সেটা লিখেছিল রামপালের ছেলে শাসনকালে মদন পাল যখন শাসন করছিল সেই সময়। এবং এই কাহিনীতে দেখা গেছে যে রামচরিত, রাম মানে কি রামায়ণের রাম এবং চরিত মানে হচ্ছে তার জীবনী, তাহলে তার সাথে তুলনা করে এই গ্রন্থটা লেখা হয়েছে যেখানে দেখা গেছে কবি একই কথার দুই রকম মানে বার করেছে, একদিকে রামায়ণের রাম অন্যদিকে পাল রাজা রামপালের কথা। যেখানে দেখা যায় যে রামায়ণের অযোধ্যার বদলে এখানে রামপালের রাজধানী রামাবতী কথা বলা হয়েছে। রামায়ণের সীতার উদ্ধারের কাহিনীর সঙ্গে রামপালের বরেন্দ্র ভূমির উদ্ধারের তুলনা করা হয়েছে। রামায়ণের সীতার খোঁজে রাম যেমন বনে বনে ঘুরে বেড়াচ্ছিল ঠিক সেরকম দেখা যাচ্ছে যে রামচরিতে বলা হয়েছে রামপাল তার রাজ্যে সামন্তদের সমর্থন জোগাড় করার জন্য নানান জায়গায় ঘুরেছেন। এই সামন্তদের সাহায্যে তিনি রামপাল দেখা গেছে কৈবর্তদের হাত থেকে মানে তার পিতৃভূমি উদ্ধার করেছিলেন এবং সন্ধ্যাকর নন্দী রামায়ণের সীতা এবং পাল শাসকের আমলে বরেন্দ্র ভূমিকে এক করে দিয়েছেন। তাহলে এদিকে পালদের বরেন্দ্র ভূমি আর রামায়ণের যেটা সীতা সেটার সাথে
এক করেছে। যেখানে দেখা যায় যে সীতার রূপের বর্ণনার মাধ্যমে বরেন্দ্র ভূমি, চারপাশের এলাকা, নদী, ফল-ফুল, তাহলে সীতার যেমন বর্ণনা দেওয়া আছে ঠিক সেরকম বরেন্দ্রে দেখা যাচ্ছে নদী, ফল-ফুল, গাছপালা, ফসল, তারপরে বর্ষাকাল এইগুলো সম্পর্কে বিবরণ রয়েছে। তো একই ভাষায় রাম এবং রামায়ণের গল্প লিখতে গিয়ে রামচরিত ভাষা জটিল হয়েছে এবং এটা সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। পণ্ডিত এবং শিক্ষিত মানুষদের জন্য লেখা হয়েছিল। সাধারণ মানুষ এই কাব্য পড়ার সমর্থন ছিল না, কারণ সংস্কৃত ভাষা তারা জানতো না, তারা সাধারণ বাংলা ভাষায় কথা বলতো। এরপর রয়েছে যে পাল রাজারা ব্রাহ্মণ ছিলেন না, সম্ভবত ক্ষত্রিয় বা কায়স্থ ছিলেন। তারা বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন এবং শশাঙ্কের আমলে বৌদ্ধ ধর্মের থেকে পাল যুগের বৌদ্ধ ধর্ম অনেকটা আলাদা হয়ে গেছিল। যেখানে দেখো যে পাল যুগে যেটা মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারার মিলে গিয়ে বজ্রযান, তন্ত্রযান এগুলো শুরু হচ্ছে, বা তান্ত্রিক যেটা বৌদ্ধ মতে জন্ম হয়েছিল। এবং এই মতে যারা নেতা তাদেরকে বলা হতো সিদ্ধাচার্য, যেমন সহযান, তারপরে কালচক্রযান, আরো দুই ধরনের বৌদ্ধ, তাহলে এগুলো হচ্ছে দুই ধরনের বৌদ্ধ ধর্মমত জন্ম হয়েছিল। সহজানকে সহজিয়াও বলা হয়। অর্থাৎ এ সময় দেখা যাচ্ছে যেটা মহাযান, মহাযান থেকে দেখো কতগুলো ভাগ হচ্ছে, বজ্রযান যেটাকে বা তন্ত্রযান বলা হচ্ছে, তারপরে তান্ত্রিক বৌদ্ধ মত রয়েছে, এছাড়া রয়েছে সহযান, কালচক্রযান ইত্যাদি। তো এই সময় দেখা যায় যে দেবদেবীর স্বীকৃতি না মন্ত্র, পূজা, আচার অনুষ্ঠানকে গুরুত্ব দিতেন। তাহলে এখানে মন্ত্র যেটা বা পুজোর মাধ্যমে এটার গুরুত্ব দিতেন। এবং এই মধ্যে বিশ্বাসী গুরু এবং শিষ্যের মধ্যে গভীর যোগাযোগ বিশ্বাস থাকতো। তারা মনে করতেন যে জ্ঞান মানুষের ভেতরে থাকে, কোনো শাস্ত্রের বই পড়ে তা পাওয়া সম্ভব নয়। এবং পরিষ্কার মন এবং আত্মার উপর খুবই জোর দেওয়া হয়েছিল। তারা বলতেন যে আত্মা শুদ্ধ হলে তবে মানুষ নির্বাণ বা চির মুক্তি লাভ করতে পারবে। অর্থাৎ তারা দেখা যেত যে কোনো শাস্ত্রের বই পড়ে সেটা পাওয়া সম্ভব নয়, এটা তারা মনে করত। তাহলে মানুষের ভিতরে দেখা যাচ্ছে যে জ্ঞান মানুষের ভিতরে থাকে এবং কোনো শাস্ত্রের বই পড়ে তা পাওয়া সম্ভব নয়। অর্থাৎ দেবদেবীর তারা এই ধার্মীয় ভাবনায় না ছিল দেবদেবীর স্বীকৃতি, তাহলে তাদের যে চিন্তা ভাবনাটা ছিল সেখানে না দেবদেবীর স্বীকৃতি ছিল, না মন্ত্রের স্বীকৃতি ছিল। তারা মনে করত যে মানুষের মধ্যেই থাকে জ্ঞান এবং সেটার জন্য কোনো বই পড়ার দরকার নেই, এটাই বলতে চাইছে। এবং এ সময় দেখা যাচ্ছে যে সিদ্ধাচার্যদের মধ্যে রয়েছে লুইপাদ, সরাহপাদ, কারাহুপাদ, ভূসুকপাদ ইত্যাদি। এবং তারা দেখা যেত স্থানীয় ভাষায় মত প্রচার করতেন। এরা কারা ছিল? এরা ছিল বৌদ্ধরা। পাল যুগের শেষ দিকে আমরা বৌদ্ধ সিদ্ধাচার্যদের এই ভাষায় দেখা গেছে যে চর্যাপদ সেটা লেখা শুরু হয়েছিল। এবং চর্যাপদ থেকে আমরা সে সময় মানুষদের জীবনযাত্রা সেগুলো সম্পর্কে জানতে পারি। এখন চর্যাপদ সম্পর্কে একটু দেখব। ক্লাস 11-এ দেখবে বাংলা যেটা সাহিত্য রয়েছে সেখানে চর্যাপদ রয়েছে। এখনো তোমাদের সিলেবাসে এটা আছে কিনা আমার জানা নেই, কিন্তু চর্যাপদ আমাদের সময় ক্লাস 11-এ আমরা এটা পড়েছিলাম। চর্যাপদ হলো খ্রিস্টীয় অষ্টম শতক থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা এবং গানের সংকলন। এবং এটি আদি বাংলা ভাষার নিদর্শন রয়েছে। এবং আচার্য হরপ্রসাদ শাস্ত্রী তিনি নেপাল থেকে এই চর্যাপদের পুঁথি সংগ্রহ করেছিলেন। বৌদ্ধ শিলাচার্যদের লেখা বহু বই আজ হারিয়ে গেছে। তিব্বতী ভাষার অনুবাদের মধ্য দিয়ে এদের কিছু কিছু অস্তিত্ব রয়েছে। এই সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বৌদ্ধবিহার দেখতে পাই, যেমন নালন্দা রয়েছে, অদন্তপুরী যেটা নালন্দার কাছে রয়েছে, বিক্রমশীল যেটা ভাগলপুর রয়েছে, সোমপুর যেটা রাজশাহী জেলায় রয়েছে, জগদ্দল দেখা যাচ্ছে উত্তরবঙ্গে, এবং বিক্রমপুরী এটা ঢাকা জেলায় রয়েছে। এবং পালদের সমর্থনে দেখা যাচ্ছে যে বৌদ্ধ আচার্য এবং ছাত্রদের উৎসাহ এই বিহারগুলোকে শিক্ষা দীক্ষায় বড় ভূমিকা দিয়েছিল। আচার্যদের মধ্যে ছিল খ্রিস্টীয় অষ্টম নবম শতকে রয়েছে শান্তরক্ষী, তারপর রয়েছে শান্তিদেব, এছাড়া ছিল কম্বলপাদ, শবরীপাদ, এবং দশম শতক থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে আমরা দীপঙ্কর শ্রীকান্ত, যাকে অতিশী নামেও তিনি পরিচিত ছিলেন। এছাড়া ছিল গোরখনাথ এবং কারুপাদ। পালদের আমলে আমরা দেখতে পাই যে যেগুলো বৌদ্ধ যেগুলো মহাবিহার সেগুলো ভালোভাবে পৃষ্ঠপোষকতা করেছিল পাল শাসকরা। যেখানে এই আমলে 5টি আমরা মহাবিহার বা বৌদ্ধ যেটা বিশ্ববিদ্যালয় সেটাকে বলা হতো পঞ্চ মহাবিহার। তাহলে সেটা মানে নাম দেখবো কে প্রতিষ্ঠা করেছিল এবং বর্তমানে এটার অবস্থান। যেমন বিক্রমশিলা এটা করেছিল রাজা ধর্মপাল, এটি বিহারের ভাগলপুরে রয়েছে। নালন্দা এটা গুপ্ত যুগে হয়েছিল, তাহলে এটা পাল যুগে না, এটা গুপ্ত যুগে হয়েছিল, কিন্তু গুপ্ত যুগে হলেও পাল বংশের রাজা দেখা গেছিল এটার পৃষ্ঠপোষকতা করেছিল এবং এটার প্রতিষ্ঠাতা ছিলেন পাল শাসক কুমারগুপ্ত। এটি নালন্দা যেটা বিহারে রয়েছে। অদন্তপুরী এটা রাজা গোপাল প্রতিষ্ঠা করেছিলেন এবং এটা বিহারে রয়েছে। তারপর সোমপুরী যেটাকে পাহাড়পুরও বলা হয়, এটা রাজা ধর্মপাল করেছিল, এটা বাংলাদেশের নৌগাঁওতে রয়েছে।
এছাড়া রয়েছে জগদ্দল, যেটি রাজা রামপাল প্রতিষ্ঠা করেছিল এবং এটা বাংলাদেশে, যেটা দিনাজপুর জায়গা, সেখানে রয়েছে। নালন্দা মহাবিহার, এটি দেখা গেছিল যে গুপ্ত যুগে কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিল, কিন্তু পাল শাসকরা দেখা গেছিল, বিশেষ করে ধর্মপাল এবং দেবপাল, দেখা গেছিল এই বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা করেছিল এবং এটি পুনরায় সমৃদ্ধির শিখরে পৌঁছেছিল। পাল যুগে দেখা যায় যে এই শিক্ষার প্রসারে প্রচুর অর্থ এবং গ্রাম দান করা হয়েছিল। বিক্রমশিলা যেটা রয়েছে, এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান কেন্দ্র ছিল এবং যেটা অতীশ দীপঙ্কর সিগান এখান থেকে দেখা গেছিল তিব্বতে যাত্রা করেছিল। পাল রাজারা এই বিহারগুলি রক্ষণাবেক্ষণ এবং পণ্ডিতদের জীবন ধারণের জন্য গ্রাম দান করতেন। এবার গ্রামের যে রাজস্ব থাকতো সেগুলো কিন্তু সে পণ্ডিতরাই নিত, আর সেটা দিয়ে তাদের সমস্ত যেগুলো কাজ ভরণ পোষণ সেটা চালাতো। এখন আমরা পাল যুগে যেটা নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা মূলত গুপ্ত যুগে হয়েছিল, কিন্তু পাল যুগে যেটা নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস সেটা এখন জানবো। প্রাচীন ভারতে দেখা যায় যে পালদের যেটা শাসনকাল সেটা খ্রিস্টীয় অষ্টম থেকে 1200, তাহলে খ্রিস্টীয় যেটা অষ্টম থেকে 1200 শতাব্দীর মধ্যে হয়েছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়, এখানে দেখা যাচ্ছে যে পাল রাজাদের পৃষ্ঠপোষকতা লাভ করে এটাকে আন্তর্জাতিক খ্যাতি হয়েছিল, যেখানে দেখা যায় যে রাজকীয় পৃষ্ঠপোষকতা, যেখানে সম্রাট ধর্মপাল এবং দেবপাল নালন্দার ব্যাপক উন্নতি করেছিল। ধর্মপাল, যিনি দেখা যাচ্ছে যে নালন্দার রক্ষণাবেক্ষণের জন্য প্রায় 100টি গ্রামে রাজস্ব দান করেছিলেন, এবং দেবপাল, যিনি নালন্দায় নতুন মঠ এবং বিহার নির্মাণ করেছিলেন। এছাড়া সুমাত্রা এবং জাভা শৈলেন্দ্র বংশীয় রাজা বালপুত্রদেবের অনুরোধে তিনি নালন্দার ব্যয় নির্বাহের জন্য 5টি গ্রাম দান করেছিলেন, যা প্রমাণ করে যে নালন্দার খ্যাতি তখন দেশের বাইরেও ছড়িয়ে পড়েছিল। এরপর রয়েছে শিক্ষা কেন্দ্র এবং বৌদ্ধ ধর্ম। পাল রাজারা নিজেরা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এবং তাদের সময় দেখা গেছিল নালন্দা মহাযান বৌদ্ধ ধর্মের প্রধান কেন্দ্রে পরিণত হয়। তবে কেবল ধর্মীয় শিক্ষাই নয়, এখানে দর্শন এবং যুক্তিবিদ্যা, চিকিৎসা শাস্ত্র এবং ব্যাকরণ এগুলো পড়ানো হতো। তিব্বতের সঙ্গে সম্পর্ক, পাল আমলে নালন্দার সাথে তিব্বতের নিবিড় সম্পর্ক হয়েছিল, যেখানে দেখা যায় নালন্দার বিখ্যাত পণ্ডিত শান্তরক্ষিত এবং অতীশ দীপঙ্কর, যিনি পরবর্তীকালে বিক্রমশিলা মহাবিহারের সাথেও যুক্ত ছিলেন। তিব্বতীয় বৌদ্ধ ধর্ম প্রচারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এখন আমরা স্থাপত্য এবং সমৃদ্ধি, যেটা পাল যুগের নালন্দা স্থাপত্য শৈলী আরো উন্নত হয়েছিল। আমরা জানি যে গুপ্ত যুগে যেটা নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল, সেখানে গ্রন্থাগার ছিল, যেটার নাম হচ্ছে রত্নসাগর, রত্নতুদি এবং রত্নরঞ্জন। তাহলে একটি মহাবিহারে 3টা গ্রন্থাগার ছিল এবং সেখানে অসংখ্য ছাত্র দেখা যেত পড়াশোনা করতো, সেখানেই থাকতো। এবং সে সময় নালন্দায় ব্রোঞ্জ এবং ধাতব শিল্পের বিকাশ ঘটেছিল, যা পাল শিল্পরীতি নামে পরিচিত। পতন, এটা দেখা যায় যে পাল সাম্রাজ্যের পতনের পর সেন যুগে দেখা যাচ্ছে রাজকীয় পৃষ্ঠপোষকতার অভাবে নালন্দার গৌরবটা অনেকখানি কমে গেছিল। এবং 1200 খ্রিস্টাব্দে আমরা জানি যে বখতিয়ার খলজি তিনি যখন আক্রমণ করেছিলেন, তখন দেখা গেছিল যে শিক্ষা কেন্দ্রটাকে ধ্বংসপ্রাপ্ত করেছিল। অনেক দিন ধরে দেখা গেছিল যে জায়গাটা জ্বলেছিল। এখানে বিভিন্ন ধরনের পাণ্ডুলিপি ছিল, যেটাকে হাতে লেখা পাণ্ডুলিপি, যেটা হাতে লেখা হতো। মূলত যেগুলো বেদের যেগুলো ধরো লেখা রয়েছে, সেইগুলো কিন্তু হাতে লেখা ছিল। যদি এই গ্রন্থ এই জায়গাটা যদি না পোড়ানো হতো, তাহলে অনেক গ্রন্থ আমরা পেতাম, তাহলে অনেক কিছু দেখা গেছিল যে নষ্ট করে দিয়েছিল। নইলে যদি এগুলো থাকতো, তাহলে ইতিহাসটাকে হয়তো আরেকটু অন্যভাবে আমরা চিনতাম। এবার আছে যে পাল যুগে বিক্রমশিলা মহাবিহার, যেটার প্রতিষ্ঠাতা হচ্ছেন ধর্মপাল এবং তিনি উপাধি নিয়েছিলেন বিক্রমশীল। তার নামানুসারে এই বিশ্ববিদ্যালয়, যেটা মহাবিহার, সেটার নাম হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয় এবং এটি বিহারের ভাগলপুর জেলায় অবস্থিত রয়েছে। নালন্দার মতো দেখা যায় বিক্রমশিলাতেও রাজকীয় পৃষ্ঠপোষকতা চলত এবং বিদ্যালয়ে প্রবেশের জন্য দ্বার পণ্ডিত থাকতো। এখানে দেখা যেত যে দ্বার পণ্ডিত বিভিন্ন ধরনের প্রশ্ন করতো এবং সেগুলো যদি উত্তর দিতে পারতো, তবেই তাকে কিন্তু ওখানে প্রবেশ করতে দেওয়া হতো। এটাই হচ্ছে দ্বার পণ্ডিত, যেখানে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো। এবং মোট দেখা গেছে 6টি প্রবেশদ্বার ছিল এবং প্রতিটি দ্বারে একজন করে পণ্ডিত নিযুক্ত থাকতো। তারা প্রশ্ন করতো, যদি তারা উত্তর দিতে পারতো তবেই কিন্তু সেখানে তারা পড়তে পারতো। এবং এটা পুরোটাই ছিল কিন্তু বিনামূল্যে তাদেরকে পড়াশোনা করানো হতো। বিক্রমশিলায় মূলত বজ্রযান, যেটা বৌদ্ধ ধর্ম এছাড়া তন্ত্রশাস্ত্রের জন্য বিশ্ববিখ্যাত ছিল। এখানে পড়ানো হতো ব্যাকরণ, তর্কশাস্ত্র, অধিবিদ্যা এবং রয়েছে মহাযান বৌদ্ধ দর্শন। এ সময় দেখা যায় যে অতীশ দীপঙ্কর এবং তার সাথে তিব্বতের সংযোগ, আমরা জানি যে তিনি তিব্বত পরবর্তী সময় চলে যায়। তো বিক্রমশিলা যেটা মহাবিহার রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে অতীশ দীপঙ্কর সিগান, তিনি দেখা গেছিল এটার সাথে সম্পর্কিত ছিল এবং তিনি এই মহাবিহারের অধ্যক্ষ ছিলেন। তিনি তিব্বতী রাজার আমন্ত্রণে সেখানে যান
এবং বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন। এবং পাল আমলে দেখা যাচ্ছে বিক্রমশিলা থেকে প্রচুর পণ্ডিত তিব্বতে গিয়েছিল। এ সময় দেখা যাচ্ছে যে এই মহাবিহারের কেন্দ্রে একটি বিশাল মন্দির ছিল, যাকে ঘিরে 108টি ছোট ছোট মন্দির এবং 52টি শিক্ষা কেন্দ্র নির্মিত হয়েছিল। এবং এখানে প্রায় 3000 ছাত্র এবং অসংখ্য অধ্যাপক ছিল। এবং এখানকার পণ্ডিতদের পণ্ডিত বা মহাপণ্ডিত এই উপাধিটা দেওয়া হতো। এরপর দেখবে যে এই যে ইউনিভার্সিটিটা রয়েছে বিক্রমশিলা ইউনিভার্সিটি, এটাও দেখা গেছিল বখতিয়ার খলজি নষ্ট করে দিয়েছিল। এই বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তাহলে তার আক্রমণে তিনি দেখা গেছিল যে নালন্দা সেটাও ধ্বংস করলোই, আর তার সাথে বিক্রমশিলা যে ইউনিভার্সিটি সেটাও ধ্বংস করলো। এবং এখানকার যেটা গ্রন্থাগার সেটা জ্বালিয়ে দিয়েছিল। এরপর রয়েছে যে পাল যুগের শিল্প রীতি। আসলে যদি কোনো একটা জায়গায় যদি ধরো কোনো একটা সংস্কৃতিকে বা কোনো একটা জায়গাকে যদি পেছাতে হয়, তাহলে সেখানে যদি তুমি শিক্ষাটাকে ধ্বংস করে দাও, তাহলে মানুষ অনেকখানি পিছিয়ে যাবে, সেটা তারা জানতো। সম্পদ নষ্ট করলেও তুমি সম্পদ ফিরে পাবে, কিন্তু শিক্ষা যেটা, এই যে যতগুলো ধরো পুঁথি ছিল সেগুলো যদি পাওয়া যেত, তাহলে ইতিহাসটা একটু অন্যভাবে আমরা জানতাম। আরো অনেক কিছু তথ্য আমরা জানতাম প্রাচীন ভারতের নিয়ে। কিন্তু শিক্ষাটাকে ধ্বংস করা মানে একটা দেশের সমাজকে নষ্ট করা, একটা দেশের সমাজকে অনেকখানি পিছিয়ে দেওয়া। তাহলে শিক্ষাটা আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন। মানুষের বেসিক 3টা নিডস রয়েছে। একটা হচ্ছে খাদ্য, তারপরে ধরো রয়েছে বস্ত্র, আর একটা হচ্ছে বাসস্থান, যেগুলো প্রত্যেকের দরকার। এবং তার সাথে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে শিক্ষা। এগুলো হচ্ছে বেসিক নিডস। তাহলে এটা হলো 4 নাম্বার। তাহলে এগুলো হচ্ছে বেসিক নিডস। এগুলো যদি থাকে তাহলে মানুষটা ভালোভাবে বেঁচে থাকতে পারবে। এই সময় দেখা যায় যে পাল যুগে যেটা শিল্পরীতিতে আমরা প্রাচ্য শিল্পরীতি দেখতে পাই, যেখানে দেখা যাচ্ছে যে গুপ্ত যুগের শিল্পকলা সেটা অনেকটা অনুসরণ করা হয়েছিল। এখানে স্তূপ, বিহার, মন্দির এগুলো আমরা দেখতে পাই। এবং প্রথম দিকে দেখা গেছিল যে স্তূপগুলো গোলাকার, পরে মোচার মতো শঙ্কু আকৃতি হয়ে উঠেছিল। পাল রাজত্বকালে আমরা দেখা যায় যে বিভিন্ন স্তূপ দেখতে পাই, যেমন ধরো বাংলাদেশের ঢাকা জেলার আশোকপুর গ্রামে, এছাড়া রাজশাহীর পাহাড়পুর, তারপর চট্টগ্রাম, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামে দেখা যাচ্ছে বৌদ্ধ স্তূপ পাওয়া যায়। এবং বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুকদের বাসস্থান, যেখানে তারা থাকতো। একটা ছিল বিহার আর একটা হচ্ছে চৈত্র। একটা হচ্ছে বিহার, একটা হচ্ছে চৈত্র। বিহার মানে যেখানে থাকার জায়গা, চৈত্র মানে যেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা মেডিটেশন করতো, যেখানে ধরো উপাসনা করতো। ঠিক সেই রকম। মানে বর্তমানে ধরো আমরা যে রুমগুলো থাকি সেটা হচ্ছে বিহার, আর যেখানে ধরো আমাদের পূজা উপাসনা স্থল সেটা হচ্ছে চৈত্র। তার চৈত্রের সংখ্যা কম থাকতো আর বিহারের সংখ্যা বেশি থাকতো। যেমন দেখবে বাড়িতেও দেখবে যদি কোনো পূজার স্থল থাকে তাহলে সেটা একটা থাকে, কিন্তু যেটা থাকে বিহার যেখানে আমরা থাকি সেটা কিন্তু বেশি থাকে সংখ্যায়। তো পাহাড়পুরে যেটা, পাহাড়পুরে সোমপুরি বিহার, যা পাল আমলের উল্লেখযোগ্য বিহার ছিল। এছাড়া দেখা যায় যে সোমপুরি যেটা বিহারের মন্দির ছিল সবচেয়ে উল্লেখযোগ্য, এবং এখানে চারকোনা মন্দিরে গর্ভগৃহ, এছাড়া রয়েছে প্রদক্ষিণ পথ, মণ্ড এবং সুউচ্চ স্তম্ভ ইত্যাদি ছিল। মন্দির নির্মাণে দেখা গিয়েছিল পোড়ামাটির ইট এবং কাদার গাঁথুনি ব্যবহার করা হয়েছিল। এখন যেমন সিমেন্ট, ওই সময় কাদা ব্যবহার হয়েছিল। পাল যুগে যদি ভাস্কর্য দেখা যায়, তাহলে পাহাড়পুরের পুণ্যক্ষেত্র হচ্ছে সবচেয়ে ভালো উদাহরণ, যেখানে দেখা যাচ্ছে যে এখানের মন্দিরগুলির গায়ে, তাহলে মন্দিরের গায়ে দেখা যাচ্ছে পাথরের ফলক রয়েছে এবং স্থানীয় রীতির প্রভাব, যেখানে ধরো রাধা কৃষ্ণ, যমুনা, বলরাম, তারপর শিব, বুদ্ধ এদের মূর্তি অঙ্কিত রয়েছে। পাল রাজারা নিজেরা বৌদ্ধ হলেও তারা কিন্তু দেখা গেছিল যে ব্রাহ্মণ সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছিল। এছাড়া দেখা যায় খ্রিস্টীয় একাদশ এবং দ্বাদশ শতকের আগে কোনো ছবি আজ পর্যন্ত পাওয়া যায়নি। এবং এই সময় দেখা গেছিল পাণ্ডুলিপি অলংকার করার জন্য আঁকা হয়েছিল। মানে প্রথমে ধরো তালপাতার একটা পাণ্ডুলিপি, সেখানে কিছু কিছু জিনিস লেখা থাকতো, আর তার সাথে ধরো কোনো একটা ছবি অঙ্কন করা হতো। তাহলে সেটা দেখা গেছে যে পাণ্ডুলিপি অলংকার করার জন্য কি হতো, ছবি আঁকা হতো। এটা আমরা পাল যুগে দেখতে পেয়েছিলাম। পাল যুগে দেখা যায় যে অষ্টম থেকে নবম শতকে বরেন্দ্রভূমি ধীমান এবং তার ছেলে ছিল বিটপাল প্রসিদ্ধ শিল্পী ছিল, এবং তারা ধাতব শিল্পে এবং ভাস্কর্য এবং চিত্রশিল্পে বিশেষ কীর্তি দেখিয়েছিলেন। এ সময় দেখা যাচ্ছে চক্রপাণি দত্ত, তিনি আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ ছিলেন এবং পাল যুগে একজন চিকিৎসা বিজ্ঞানী ছিল। তালপাতা যেটা পুঁথি চিত্র, ওই যে ধর বললাম যে তালপাতা, তার এখানে লেখা হতো আর এখানে ধরো ছবি আঁকা হতো। তো তালপাতা যেটা পুঁথি চিত্র, পাল যুগে দেখা যাচ্ছে চিত্রকলার একটি নতুন ধারা হয়, যেখানে তালপাতার উপর আঁকা বুদ্ধের বিভিন্ন রূপের ক্ষুদ্র ক্ষুদ্র চিত্র রয়েছে, যেমন অষ্ট সাহস্মিকাতে, প্রজ্ঞা পারমিতা এই গ্রন্থতে। এবং এই যে ধরো চিত্রশৈলী, এটাকে আমরা পাল রীতি নামে পরিচিত। হরিভদ্র, তিনি হচ্ছেন পাল রাজা ধর্মপালের গুরু, এবং তিনি বিখ্যাত বৌদ্ধ দার্শনিক এবং অষ্ট সাহস্মিকা প্রজ্ঞা পারমিতার ভাষ্যকার ছিলেন। এখন আমরা পাল যুগ সম্পর্কে জানলাম। পালরা মূলত ভারতে 400 বছর শাসন করেছিল। এখন আমরা সেনদের সম্পর্কে জানবো, যে পালরা যেমন ধরো পালদের মতো
মানে শ্যানরা বাংলা ছিল না। পালরা যেমন বাংলার আদি বাসভূমি ছিল, শ্যানরা কিন্তু তা ছিল না। শ্যানরা দেখা গেছিল যে কন্নড় ভাষাভাষী যেটা কর্ণাটক রাজ্য, সেখান থেকে দেখা গেছিল যে সমকালীন লেকমালাই কর্ণাটকীয় দেশ নামে পরিচিত। পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে যেখানে সেন বংশের কোনো আদিপুরুষ বাংলায় আসে এবং তারপরে দেখা যায় যে তার এই জায়গাটাকে ঠিক মনে হয় এবং তারপর সেন বংশের সূত্রপাত ঘটে। এই বংশে যদি আদিপুরুষ দেখো তাহলে হচ্ছে সামন্ত সেন, যিনি কর্ণাটকবাসী ছিলেন এবং প্রারম্ভিক জীবনে তিনি চালুক্য বংশের সামন্ত ছিলেন। বিজয় সেনের যেটা ব্যারাকপুর তাম্র শাসন, তারপর দেওপাড়া প্রশস্তি থেকে আমরা সামন্ত সেনের পরবর্তী একজন ব্যক্তির নাম পাই যার নাম হচ্ছে হেমন্ত সেন। দেখা গেছে যে এবং উভয়ের মধ্যে এদের সম্পর্ক ছিল পিতা এবং পুত্রের। ব্যারাকপুর যেটা তাম্র শাসন রয়েছে যেখানে মহারাজাধিরাজ অভিজ্ঞা এই উপাধি তিনি গ্রহণ করেছিলেন। এবং আর সি মজুমদারের মতে হেমন্ত সেন খুব সম্ভবত রামপালের অধীনস্থ এক সামন্ত ছিলেন। বিজয় সেন, হেমন্ত সেনের পুত্র হলো বিজয় সেন, যিনি দেখা গেছিল যে স্বাধীন সেন বংশের প্রতিষ্ঠাতা তাকে বলা হয়। এবং কবি উমাপতি ধর দেখা গেছিল রচিত দেবপরা প্রশস্তি এবং ব্যারাকপুরের তাম্রশাসন থেকে বিজয় সেন সম্পর্কে জানা যায়। এবং তার রাজধানী ছিল পূর্ববঙ্গে যেটা বিক্রমপুর এবং পশ্চিমবঙ্গে যেটা বিজয়পুর সেই জায়গাটা। এবং বিজয় প্রশস্তি রচনা করেছিলেন উমাপতি ধর ও শ্রীহর্ষ। এ সময় দেখা যায় যে বল্লাল সেন, তাহলে বল্লাল সেনের সময় আমরা কলিন্য প্রথা দেখেছিলাম। তো বিজয় সেনের মৃত্যুর পর তার পুত্র বল্লাল সেন সিংহাসনে বসে এবং নৈহাটি যেটা তাম্রশাসন থেকে আমরা বল্লাল সেন সম্পর্কে জানতে পারি এবং তার রাজধানী ছিল ঢাকার বিক্রমপুর। কলিন্য প্রথা, এই সময় দেখা গেছিল যে বল্লাল সেনের সময় দেখা গেছিল যে বাংলায় একটি প্রথা শুরু হয় যেটাকে বলা হয় কলিন্য, মানে কলিন্য প্রথা যেটাকে বলা হয়, যেখানে কুল বা কুল মানে হচ্ছে কি পরিবার, যেটা কুল পরিবার, তো যেটাকে বলা হয় উচ্চ কুল সেরকম টাইপের, যেখানে এটি হচ্ছে একটি সামাজিক প্রথা যা মূলত উচ্চ বর্ণের হিন্দুদের ব্রাহ্মণ, বৈদ্য এবং কায়স্থদের মধ্যে হতো। তাহলে কুল অর্থাৎ তাদের যেটা ধরো পরিবার, কুল মর্যাদা বলা হয়। তো তাদের উদ্দেশ্য ছিল সমাজে যারা মেধাবী, চরিত্রবান এবং নিষ্ঠাবান ব্যক্তিদের একটি মর্যাদা অর্থাৎ কুল দেওয়া। এটা কিন্তু খুব সম্মানজনক বলে মনে করা হতো। শুরুতে এটি দেখা যায় যে গুণের উপর ভিত্তি করে হলেও পরবর্তীকালে এটি কিন্তু বংশানুগতিক হয়ে গেছিল। তাহলে প্রথমে হয়েছিল গুণের উপর কিন্তু পরে সেটা বংশানুক্রমে হয়ে যায়। ফলে না সমাজে দেখা যায় নানান ধরনের কুফল দেখা যায়, যেমন ধরো জাতি, প্রথমে জাতি যেটা ছিল সেটা যে যেমন কাজ করতো সেই অনুযায়ী হতো জাতি, পরে দেখা গেল এটা বংশানুক্রমে হয়ে গেল, যেমন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয়, সেই রকম ব্যাপারটা হয়ে গেছিল। তো কলিন্য প্রথা যেখানে দেখা গেছিল যে কলিন্য ঘরের ছেলেদের কাছে বিয়ে একটি ব্যবসায় পরিণত হয়েছিল। অনেক সময় দেখা যায় যে এক বৃদ্ধ কুলীন ব্যক্তির অর্থর লোভে দেখা যাচ্ছে বহু অল্প বয়সী মেয়েদেরকে বিবাহ দেওয়া হতো। তাহলে মানুষ দেখা যেত সবসময় চাইতো যে আমরা উঁচু কুলের সাথে সম্পর্ক রাখি, যার জন্য দেখা যায় খুব কম বয়সী মেয়েদের সাথে দেখা যেত যে বৃদ্ধ কুলীন দের বিয়ে দিয়ে দেওয়া হতো। এবার সে যে বয়স্ক ব্যক্তি সে তো কিছুদিন পর মারা যেত, কিন্তু সেই মেয়েরও দেখা যেত যে বিধবা হয়ে যেত এবং তারপরে দেখা যেত যে সমাজের যেটা ভয়ঙ্কর যে শোষণ সেটা সে শিকার হতো। কলিন্নর মর্যাদা রক্ষা, যেখানে নিচু বংশ পরিবারের মেয়ে কুল নষ্ট হওয়ার ভয়ে দেখা যেত যে অনেক মা বাবা তাদের মেয়েকে উপযুক্ত পাত্রের অভাবে বয়স্ক ব্যক্তির সাথে বিবাহ দিয়ে দিত। তাহলে এই যে ব্যবস্থাটা, এটার বিরোধিতা করেছিলেন বিদ্যাসাগর। পরবর্তীকালে দেখবে যেটা বাল্য বিবাহ সেটা আমরা দেখতে পাই, যেখানে কম বয়সী মেয়েদেরকে বিবাহ দিয়ে দেওয়া হতো কুল বা জাতির নামে। এরপর রয়েছে যে বল্লাল সেনের রচিত দুটি গ্রন্থ, একটা হচ্ছে দানসাগর, একটা হচ্ছে অদ্ভুত সাগর। এই দুটি গ্রন্থে আমরা বর্ণাশ্রম ধর্ম, আচরণ বিধি, দান কর্ম বিধি রয়েছে। এবং নবদ্বীপের শাসক বুদ্ধিমস্ত খানের নির্দেশে দেখা যায় আনন্দভর বল্লাল সেন সম্পর্কে বল্লাল চরিত গ্রন্থ লিখেছিল। চরিত মানে হচ্ছে কি, চরিত মানে হচ্ছে জীবনী, চরিত মানে হচ্ছে জীবনী। আর প্রশস্তি মানে হচ্ছে কি, প্রশস্তি মানে হচ্ছে প্রশংসা, প্রশংসা। এরপর আমরা দেখব লক্ষণ সেন, যে গোবিন্দপুর ও দিনাজপুর তাম্রশাসন থেকে লক্ষণ সেন সম্পর্কে জানা যায়, যেখানে তার রাজধানী ছিল লক্ষণাবতী, বিক্রমপুর, নবদ্বীপ। এবং লক্ষণ সেনের নাম অনুযায়ী দেখা গেছিল লক্ষণাপতি এই নামটা দেওয়া হয়েছিল। এবং তার উপাধি হলো গোড়েশ্বর এবং অরিরাজ মদন শঙ্কর পরম বৈষ্ণব, এবং তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন। বখতিয়ার মোহাম্মদ বিন খলজি তখন দেখা গেছিল বাংলা জয় করে নিয়েছিল, তাহলে বাংলার বিহার জয় করেছিল। যখন দেখা গেছিল বখতিয়ার খলজি যখন বাংলা আক্রমণ করে সেই সময় দেখা গেছিল লক্ষণ সেন খুবই বয়স হয়ে গেছিল তার, এবং সেই সময় সে দুপুরের খাবার খাচ্ছিল। সেই সময় দেখা যাচ্ছে যে বখতিয়ার খলজি আক্রমণ করছে এবং তখন দেখা যাচ্ছে যে আহ, লক্ষণ সেন তখন তিনি অন্য জায়গায় চলে যাচ্ছে। তো মিনহাজ সিরাজের যেটা সিরাজ লক্ষণ সেনকে হিন্দুস্তানের খলিফা উপাধি দিয়েছেন এবং পিতার অসমাপ্ত যেটা গ্রন্থ ছিল অদ্ভুত সাগর সেটা তিনি সমাপ্ত করেছিলেন। এবং তার দুই পুত্র ছিল, একটা হচ্ছে বিশ্বরূপ সেন আর একটা হচ্ছে সূর্য সেন, এবং স্বাধীন শেষ সেন বংশের শাসক ছিলেন লক্ষণ সেন।
সেনদের যদি সাহিত্য দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে জীবূর্ত বাহনের দায়ভাগ, তারপর বিজ্ঞানের স্তরে রয়েছে মিতাক্ষরা। দায়ভাগে দেখা যাচ্ছে যে মৃত স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার আছে, তাহলে এটা দায়ভাগে লেখা আছে। অন্যদিকে লেখা আছে যে বিজ্ঞানের স্তরে লেখা আছে যে মৃত স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার নয় পুত্রের সম অধিকার রয়েছে। অর্থাৎ এখান থেকেই দেখা গেছে যে সম্পত্তিতে কার অধিকার থাকবে না থাকবে এই নিয়ে সে সময় দেখা যেত যে বহু স্মৃতি শাস্ত্র সেইগুলো লেখা হতো। স্মৃতি শাস্ত্র অর্থাৎ সমাজে দেখবে এখনো বিভিন্ন ধরনের যেগুলো নিয়ম চলতেই থাকে সেই নিয়মগুলো অনেকটা এখান থেকে নেওয়া হয়েছে। লক্ষণ সেনের রাষ্ট্রভার কবি হচ্ছেন ধুই এবং তার গ্রন্থ হচ্ছে প্রবন্ধ। জয়দেবের রচিত গীতগোবিন্দ, যেখানে রাধাকৃষ্ণের প্রেমলীলা রয়েছে। এবং লক্ষণ সেনের রাষ্ট্রভার দেখা গেছিল পঞ্চরত্ন দেখতে পাই, যেটা যারা হচ্ছেন শরণ, দই, গোবর্ধন, উমাপতিধর এবং জয়দেব। লক্ষণ সেনের আমলে আমরা স্থানীয় যেটা গ্রাম শাসন ব্যবস্থা ছিল সেটা অবনতি হয়ে উঠেছিল এবং সেন আমলে যেগুলো লেখ ছিল সেখানে রাজ্ঞী বা রাজমহিষীদের উল্লেখ রয়েছে। সমাজে দেখা গেছিল মানুষের জীবন মোটামুটি সচ্ছল ছিল, আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। এ সময় বর্ণ ব্যবস্থা কিন্তু কঠোর হয়েছিল। সেন আমলে দেখা গেছিল ব্রাহ্মণ্য ধর্ম তারা প্রাধান্য দিয়েছিল এবং ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে বৈদিক ধর্ম এবং পৌরাণিক ধর্ম দুই বিষয়ের মিশ্রণ ছিল, যেখানে ইন্দ্র, অগ্নি, কুবের, সূর্য, বৃহস্পতি, গঙ্গা, যমুনা, মাতৃকা, শিব, বিষ্ণুর পুজো করা হতো। এবং লক্ষণ সেন দেখা গেছিল বৈষ্ণব ছিলেন এবং তার যারা শরীরে ছিলেন শৈব, অর্থাৎ শিবের উপাসক ছিলেন। এ সময় দেখা যাচ্ছে যে বৌদ্ধ ধর্মের অস্তিত্ব থাকলেও বৌদ্ধরা আগের মতো সুযোগ সুবিধা পেত না এবং যারা ছিল ব্রাহ্মণদের মধ্যে একাধিক উপবিভাগ ছিল এবং অব্রাহ্মণদের দেখা গেছে সবাইকে শঙ্কর বা শূদ্র ধরা হতো যারা ব্রাহ্মণ ছিল না। ব্রাহ্মণরা অব্রাহ্মণদের কাজ করতে পারত কিন্তু অব্রাহ্মণরা ব্রাহ্মণদের কাজ করতে পারত না। এছাড়া দেখা গেছিল যে সময় আমরা বিভিন্ন ধরনের আদিবাসী উপজাতি তাদের মানুষের কথা জানতে পারি। সেন যুগে লক্ষণ সেনের রাষ্ট্রভার ছিল কবি ছিলেন জয়দেব, তিনি একজন সাহিত্যিক ছিলেন এবং তিনি গীত গোবিন্দ লিখেছিলেন, সেখানে রাধাকৃষ্ণের কাহিনী রয়েছে। লক্ষণ সেনের রাষ্ট্রভায় আমরা দেখতে পাই কবি ধৈ ছিলেন যিনি প্রবন্ধ কাব্য লিখেছিলেন এবং তিনজন কবির মধ্যে ছিল গোবর্ধন, উমাপতিধর এবং শরণ। এই পাঁচজন কবিকে একসঙ্গে লক্ষণ সেনের রাজসভায় আমরা পঞ্চরত্ন নামে পরিচিত, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। ত্রয়োদশ শতকের গোড়ায় দেখা যায় যে শ্রীধর দাস তিনি শুক্তিকর্ণা মৃত গ্রন্থে বিভিন্ন কবিদের লেখা এখানে স্থান পেয়েছেন। এছাড়া দেখা যাচ্ছে যে রাজা বল্লাল সেন এবং রাজা লক্ষণ সেন উভয় স্মৃতি শাস্ত্র লিখেছেন, যেখানে সমাজের বিভিন্ন ধরনের নিয়মাবলী, সম্পত্তিতে কার অধিকার রয়েছে সেই সমস্ত বিষয় রয়েছে। বল্লাল সেনের রচিত 4টি গ্রন্থ রয়েছে যেটার মধ্যে আমরা দুটো পেয়েছি, একটা ছিল দানসাগর, একটা হচ্ছে অদ্ভুত সাগর। লক্ষণ সেনের মন্ত্রী হচ্ছে হলায়ক, তিনি বৈদিক নিয়ম বিষয়ে ব্রাহ্ম সর্বস্ব নামে একটি বই লিখেছেন এবং অভিধান প্রণেতা সর্বানন্দ এবং জ্যোতির্বিদ নিবাস ছিলেন সেন যুগের আরো দুজন লেখক। তাহলে আজকের ক্লাসে এতটা পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা তো যেহেতু ধরো প্রাচীন ভারতেই আলোচনা করছি, তাহলে প্রাচীন ভারতের মধ্যে এটা কিন্তু আদি মধ্যযুগ সেটা আলোচনা করছি। আদি মধ্যযুগ, যেখানে আমরা 750 থেকে 1200, যেখানে আমরা 750 থেকে 1206 খ্রিস্টাব্দের আগেকার, তাহলে 750 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা আদি মধ্যযুগ এবং 1206 থেকে দেখা যাচ্ছে যে মধ্যযুগের ইতিহাস। ঠিক আছে, আজকের ক্লাসে এতটা পর্যন্ত আলোচনা করা হলো। তোমরা জানাবে যে ক্লাসগুলো কেমন লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।